আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বস এর কনসেপ্ট 2 আনরিয়েল পাস্ট নিয়ে আলোচনা করব। আনরিয়েল পাস্ট কি? বলছে মানুষের এমন ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা বাস্তবে রূপদান করা যায় না, তা প্রকাশ করতে আনরিয়েল পাস্ট ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের যদি এমন কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যেটা বাস্তবে আসলে রূপদান করা যায় না, সেগুলোকেই মূলত আনরিয়েল পাস্টের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। যেমন বললাম, আমি যদি পাখি হতাম, তাহলে এই ইচ্ছাটা এটা কিন্তু বাস্তবে রূপদান করা যায় না, তাই না? তো সেক্ষেত্রে এটাকে আমরা আনরিয়েল পাস্টে নিব এবং আনরিয়েল পাস্টের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে যখন প্রকাশ করি তখন এটার স্ট্রাকচারটা কেমন দাঁড়ায় সেটা আমরা একটু দেখে নিই। যেমন বলেছে, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম। এটা কিন্তু আনরিয়েল, তাই না? আবার বলছে, উড দ্যাট শি কুড বি এ কুইন, সে যদি রানী হতো। আবার বলছে, ইফ হি হ্যাড আ কিংডম, তার যদি একটি রাজ্য থাকতো। তাহলে এই বাক্যগুলো মূলত এমন কিছু ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে প্রকাশ করছে যেগুলো বাস্তবে রূপদান করা যায় না, আর তাই এগুলোকে বলা হচ্ছে আনরিয়েল পাস্ট। আমরা যদি আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হচ্ছে ইফ দিয়ে। আমরা কনসেপ্ট 2 এর পার্ট এ তে আছি, যেখানে আমরা আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই যে আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাক্যটা শুরু হয়েছে ইফ দিয়ে, তারপর কিন্তু স্বাভাবিকভাবেই সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর বাকি অংশটা, এবং শেষে অবশ্যই এক্সক্লামেশন সাইনটা থাকবে। কেন? কারণ এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, রাইট ফর্ম অফ ভার্বস যখন আমরা করছি, আমাদের কনসার্নটা তো হচ্ছে ভার্ব নিয়েই, তাই না? তাহলে আমরা আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্বটা কখন কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো ভার্বের যে ফর্মগুলো আছে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভাগে ভাগ করা হয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মেইন ভার্ব। বি ভার্ব যদি আমার থাকে ব্র্যাকেটে, অর্থাৎ ব্র্যাকেটে এভাবে যদি বি থাকে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে নিব কি ওয়্যার। ব্র্যাকেটে যদি হ্যাভ ভার্ব অর্থাৎ ব্র্যাকেটে এভাবে হ্যাভ থাকে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে নিব হ্যাড কে। আর মেইন ভার্ব বলতে বোঝাচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতীত অন্য সকল ভার্ব। যেমন আমি বললাম গো, ফ্লাই, ওয়াক, এই যে এগুলো হচ্ছে মূলত মেইন ভার্ব বোঝানো হচ্ছে, যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতীত অন্য ভার্বগুলোকে আমরা মেইন ভার্ব হিসেবে এখানে চিহ্নিত করছি। তো এগুলোর ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে কুড প্লাস বি ওয়ান, অর্থাৎ কুড গো বা কুড ফ্লাই বা কুড ওয়াক। এভাবে মূলত আমরা আমাদের ভার্বের ফরমেশনটা করে থাকি ইফ দিয়ে শুরু হওয়া আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা যদি একটু এক্সাম্পল দেখে নিই, যেমন বলেছে ইফ আই বি এ কিং, তাহলে ইফ আই বি এ কিং যখন বলল, এই বাক্যটা দেখেই কিন্তু বুঝতে পারছি যে এখানে আনরিয়েল পাস্টের একটা কথা বলা হয়েছে, যে আমি যদি রাজা হতাম, এবং বাক্যটা শুরু হয়েছে ইফ দিয়ে, শেষে আছে এক্সক্লামেটরি সাইন। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে এটা আনরিয়েল পাস্টের এমন এক্সক্লামেটরি সেন্টেন্স যা ইফ দ্বারা শুরু হয়েছে। আর ইফ দিয়ে যখন শুরু হলো, ব্র্যাকেটে দেখতে পাচ্ছি বি ভার্ব আছে, তাহলে ব্র্যাকেটে যদি বি থাকে, আমরা এই সিচুয়েশনে অবশ্যই অ্যান্সারটা কিন্তু কি নিব, ওয়্যার নিব। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে ইফ আই ওয়্যার আ কিং। আমরা যদি পরবর্তী এক্সাম্পলটা দেখি, ইফ শি হ্যাভ আ ম্যাজিক পেন, তার যদি একটি জাদুর কলম থাকতো। এটা কিন্তু আনরিয়েল পাস্টের একটা মিনিং দিচ্ছে। বাক্যটা শুরু হচ্ছে ইফ দিয়ে এবং এক্সক্লামেটরি সাইনও আছে, তার মানে আমরা এটাকেও আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সের রুলে ফেলবো। এবং ব্র্যাকেটে দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব আছে, তার মানে আমরা
এই হ্যাভ ভার্ব অনুসারে অ্যান্সার নিব হ্যাড। সেক্ষেত্রে অ্যান্সার দাঁড়াচ্ছে ইফ শি হ্যাড আ ম্যাজিক পেন। তারপরে এক্সাম্পলে বলছে ইফ উই গো টু মার্স। এখানে বোঝানোর চেষ্টা করছে যে আমরা যদি মঙ্গলে যেতে পারতাম। মার্স মানে মঙ্গল গ্রহকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি মঙ্গলে যেতে পারতাম, এই কথাটা আনরিয়েল পাস্টে বলছে। এই যে ইফ দ্বারা শুরু হয়েছে এবং এক্সক্লামেটরি সাইন আছে। তাহলে আমরা দেখব ব্র্যাকেটে বি ভার্ব আছে নাকি হ্যাভ ভার্ব আছে। বি ভার্ব থাকলে তো আমরা সরাসরি ওয়্যার দিয়ে দিতে পারি, হ্যাভ ভার্ব থাকলে দিয়ে দিই হ্যাড। আর যদি এই দুইটার একটাও না হয় তাহলে আমরা কিন্তু মেইন ভার্ব ধরে অ্যান্সার কুড প্লাস বি ওয়ান করে থাকি। আমরা দেখতে পাচ্ছি গো আছে, যা না বি ভার্ব না হ্যাভ ভার্ব, তার মানে এটা অবশ্যই মেইন ভার্ব অনুযায়ী আমরা হচ্ছে অ্যান্সারটা করব। তাহলে মেইন ভার্ব হলে আমাদের অ্যান্সার দাঁড়ায় কি কুড প্লাস বি ওয়ান, অর্থাৎ কুড গো। ইফ উই কুড গো টু মার্স। তো আমরা কনসেপ্ট 2 এর পার্ট এ তে থাকা এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার এ খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করলাম এবং আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। এবারে আমরা এক্সক্লামেটরির পরবর্তী যে স্ট্রাকচারটা আছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি উড দ্যাট দিয়ে শুরু হয়েছে। আগের স্ট্রাকচারটা কিন্তু ইফ দিয়ে শুরু হয়েছিল, এবার দেখতে পাচ্ছি উড দ্যাট দিয়ে শুরু হয়েছে। তাহলে এই স্ট্রাকচার দুটির মাঝে মূল পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি ভার্বে পার্থক্যটা আছে। ইফ দিয়ে শুরু হলে বি ভার্বে ওয়্যার, হ্যাভ ভার্বে হ্যাড এবং মেইন ভার্বে ছিল কুড প্লাস বি ওয়ান। কিন্তু উড দ্যাট দিয়ে যখন বাক্যটা শুরু হলো তখন ভার্বের ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কুড প্লাস বি ওয়ান। তার মানে বি ভার্ব যখন থাকবে ব্র্যাকেটে কুড বি, হ্যাভ ভার্ব যখন থাকবে ব্র্যাকেটে কুড হ্যাভ, আর মেইন ভার্ব অর্থাৎ বি এবং হ্যাভ ব্যতীত অন্য কোনো ভার্ব যদি থাকে স্বাভাবিক কুড প্লাস ভি ওয়ানই আমরা অ্যান্সার করব। তার মানে দাঁড়াচ্ছে এটা কিন্তু আরো সহজ হয়ে গেল। দেখেন এখানে কিন্তু সবগুলোই আমাদের কুড ছিল, তাই না? এই যে কুড, এরপর আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ান গুলো এখানে অ্যাড করা হয়েছে। তার মানে মোদ্দা কথা উড দ্যাট দিয়ে শুরু হওয়া আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সের ভার্বের ফরমেশনটা একেবারেই সহজভাবে আমরা কুড প্লাস ভি ওয়ান দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবো। যেমন এক্সাম্পলে বলেছে উড দ্যাট হি বি এ পয়েট। তাহলে উড দ্যাট দিয়ে শুরু হওয়া এক্সক্লামেটরির আনরিয়েল পাস্টের সেন্টেন্সটাতে দেখতে পাচ্ছি ব্র্যাকেটে আছে বি ভার্ব। তাহলে আমরা অ্যান্সার কি নিয়ে নিতে পারি? কুড বি। অ্যান্সার উড দ্যাট হি কুড বি এ পয়েট। তারপরে বাক্যে বলছে উড দ্যাট আই হ্যাভ আ কিংডম। তাহলে এখানে উড দ্যাট দিয়ে শুরু হওয়া এক্সক্লামেটরির আনরিয়েল পাস্টের সেন্টেন্স এবং ব্র্যাকেটে দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব আছে। তাহলে কিন্তু সহসাই আমরা অ্যান্সার হিসেবে নিয়ে নিতে পারি কুড হ্যাভ, অর্থাৎ উড দ্যাট আই কুড হ্যাভ আ কিংডম। পরের বাক্যে বলছে উড দ্যাট দে ট্রাভেল টু দ্য পাস্ট। উড দ্যাট দিয়ে শুরু হওয়া আনরিয়েল পাস্টের বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি মেইন ভার্ব আছে ব্র্যাকেটে, আর মেইন ভার্ব যখন ব্র্যাকেটে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমরা কুড প্লাস বি ওয়ান দিয়ে থাকি, অর্থাৎ কুড ট্রাভেল। উড দ্যাট দে কুড ট্রাভেল টু দ্য পাস্ট। সো এই ছিল আমাদের উড দ্যাট দিয়ে শুরু হওয়া আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। এবারে আমরা আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সের তৃতীয় আরেকটি স্ট্রাকচার দেখে নিই। এই তৃতীয় স্ট্রাকচারটি মূলত প্রথম স্ট্রাকচার থেকেই এসেছে। কিভাবে এটা আসলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারের স্ট্রাকচারটা বা প্রথম স্ট্রাকচারটাতে ইফ ছিল, ইফ দিয়ে বাক্যটি শুরু হয়েছে, তারপর সাবজেক্ট, এরপর আমরা ভার্বগুলো দেখতে পেয়েছি। এই স্ট্রাকচারটাকেই আমরা সি তে আবার দেখতে পাচ্ছি এমন ভাবে যে ইফটা উঠে গিয়েছে। তার মানে মূল কথা হলো আমার স্ট্রাকচারটা ছিল এরকম ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচারটাকেই আমরা কি করেছি, ইফটাকে উঠিয়ে দিয়েছি এবং এই যে ভার্বটা ছিল এই ভার্বটাকে আমরা ইফের জায়গায় নিয়ে গিয়েছি এবং এই ভার্বটা মূলত অক্সিলিয়ারি ভার্বগুলোকে কিন্তু নিয়েছি, ওয়্যার এবং হ্যাড কে নিয়েছি, তাই না? তাহলে মূল কথা দাঁড়াচ্ছে যে আমরা যখন এমনটা দেখব যে ইফ উঠে গিয়েছে এবং অক্সিলিয়ারি ভার্বটা
সাবজেক্টের আগে বসেছে তখনই আমরা বুঝতে পারবো যে এটা মূলত আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সের তৃতীয় এই স্ট্রাকচারটি ব্যবহার করে বাক্যটি তৈরি করা হয়েছে। এবং যেহেতু এই স্ট্রাকচারটা মূলত প্রথম স্ট্রাকচার থেকেই এসেছে, তাই এটার ভার্বের ফরমেশনটাও কিন্তু আমার আগের স্ট্রাকচারের মতো করেই, অর্থাৎ যদি বি ভার্ব থাকে তাহলে আমরা দিব ওয়্যার, যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হবে হ্যাড। সো এভাবেই কিন্তু আমরা আমাদের বাক্যগুলোকে এর স্ট্রাকচার থেকে সি এর স্ট্রাকচারে নিয়ে আসতে পারি। আমি যদি একটা এক্সাম্পল একটু দেখানোর চেষ্টা করি, যেমন আমি বললাম ইফ আই ওয়্যার এ বার্ড। কি বললাম? ইফ আই ওয়্যার এ বার্ড। এটা কিন্তু আমার এতে থাকা স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। তাহলে আমি যদি এটাকে আমার সিতে থাকা স্ট্রাকচার অনুযায়ী করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি? সিতে থাকা স্ট্রাকচার অনুযায়ী যদি আমি করতে চাই তাহলে আমি কিন্তু প্রথমেই ইফটা উঠিয়ে দিব। তার মানে ইফটা আমার এখানে আসবে না, আসবে কি এই যে ওয়্যার ভার্বটা কোথায় চলে আসবে? আমার সাবজেক্টের আগে। তাহলে আমার বাক্যটা শুরু হচ্ছে ওয়্যার দিয়ে, যেহেতু ইফ উঠে গিয়েছে তাই ইফটা থাকছে না। তাহলে আমি ওয়্যারটাকে নিয়ে আসতাম কোথায়? সাবজেক্টের আগে। ওয়্যার সাবজেক্টের আগে চলে আসলো এবং এর পরের অংশটুকু যেভাবে আছে আমি সেভাবেই রেখে দিব, অর্থাৎ পুরো বাক্যটা দাঁড়াচ্ছে ওয়্যার আই এ বার্ড। তাহলে এইভাবেই কিন্তু আমরা স্ট্রাকচার এ থেকে স্ট্রাকচার সি এর ফরমেশনটা করে থাকি। সো আমরা খেয়াল রাখবো, যদি সি এর স্ট্রাকচারেও আমার কোনো বাক্য পরীক্ষার হলে আমি দেখতে পাই, আমি কিন্তু এর স্ট্রাকচারে ভার্বগুলো ঠিক যেভাবে আমি লিখেছিলাম ঠিক সেভাবেই আমি সি এর স্ট্রাকচারেও, অর্থাৎ যদি এখানে এমন থাকতো যে বি আই এ বার্ড, তাহলে আমি এটার জন্য কিন্তু অ্যান্সার ওয়্যারই নিব। তাহলে আমরা আশা করি মোটামুটি এই ফরমেশনের বিষয়টা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমরা একটু এক্সাম্পল দেখে নেওয়ার চেষ্টা করি যে কিভাবে এই বাক্যগুলোতে আমরা অ্যান্সার করতে পারি। যেমন এই বাক্যে বলেছে বি শি এ কুইন। বি শি এ কুইন মানেই কিন্তু ইফ শি বি এ কুইন, তাই না? তাহলে এই বাক্যটার অ্যান্সার যা হবে এই বাক্যের অ্যান্সারও কিন্তু ঠিক তাই হবে, তাই না? এই বাক্যে যেহেতু অ্যান্সার বি ওয়্যার হবে, তাই এই বাক্যেও আমি অ্যান্সার হিসেবে ওয়্যারকেই নিব, অর্থাৎ বাক্যের অ্যান্সার দাঁড়াচ্ছে ওয়্যার শি এ কুইন। এটা ঠিক যা বুঝাচ্ছে, এটার মিনিং ঠিক যা, ইফ শি ওয়্যার এ কুইন এটাও ঠিক একই মিনিং দিচ্ছে, জাস্ট স্ট্রাকচারটা আমরা একটু ভিন্নভাবে লিখেছি। এরপরের এক্সাম্পলটা যদি দেখি, বলেছে হ্যাভ দে আ পশ কার। হ্যাভ দে এ পশ কার যখন বলছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ ভার্ব আছে, আর হ্যাভ ভার্ব থাকলে ইফের জন্য ঠিক যেমন আমরা হ্যাড অ্যান্সার হিসেবে নিয়ে থাকি, এখানেও আমরা অ্যান্সার হিসেবে নিব হ্যাড, অর্থাৎ বাক্যটা দাঁড়াবে হ্যাড দে আ পশ কার। সো এরই মাধ্যমে আমরা আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরির তিনটা স্ট্রাকচারই আলোচনা করলাম এবং আশা করি এর মাধ্যমে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের আনরিয়েল পাস্টের পার্টটাতে সবার কনফিউশন পুরোপুরি দূর হয়েছে। এবারে আমরা কনসেপ্ট 2 এর পার্ট বি তে চলে যাচ্ছি, যেখানে আমরা উইশ বা ফ্যান্সি এই দুইটা ভার্ব থাকলে পরে আমরা বাক্যে কিভাবে অন্য ভার্বগুলো লিখে থাকি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজে যদি সাবজেক্টের পর উইশ বা ফ্যান্সি ভার্বটা থাকে তাহলে পরের ক্লজের মেইন ভার্ব থাকলে হবে V2, আর পরের ক্লজে যদি বি ভার্ব থাকে তাহলে হবে ওয়্যার। একেবারে সহজ একটা নিয়ম কিন্তু। এক্সাম্পলে যদি দেখি, বলেছে শি উইশেস, তাহলে সাবজেক্ট প্লাস উইশ পেলাম। এরপর আমি কি করব? দেখব পরের ভার্বটা কি মেইন ভার্ব নাকি বি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি ভিজিট আছে, তাহলে ভিজিটটা কিন্তু বি ভার্ব না, তার মানে ভিজিটটাকে আমরা মেইন ভার্ব হিসেবে কাউন্ট করছি এবং অ্যান্সারটা অবশ্যই আমরা V2 দিব। তাহলে ভিজিট এই ভার্বটার V2 ফর্ম কিন্তু ভিজিটেড। অ্যান্সার দাঁড়াচ্ছে শি উইশেস শি ভিজিটেড দ্য প্লেস। এর পরের এক্সাম্পলটা যদি একটু দেখি, বলেছে ইউ ফ্যান্সি ইউ টার্ন পেইল।
এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইউ সাবজেক্ট এবং ভার্ব আছে ফ্যান্সি। তাহলে কিন্তু আমরা দেখব পরের ভার্বটা মেইন ভার্ব নাকি বি ভার্ব। আবারও আমরা দেখতে পাচ্ছি এটা মেইন ভার্ব আছে, আর মেইন ভার্ব যখন থাকে তখন কিন্তু আমরা এটাকে V2 করে দেই, অর্থাৎ অ্যান্সার দাঁড়াচ্ছে টার্নড। এবং পরের বাক্যে দেখছি যে সাবজেক্ট আই, এরপর উইশ আছে, কিন্তু ব্র্যাকেটে আমরা পরের ভার্বটা পাচ্ছি বি ভার্ব, আর বি ভার্ব হলে আমরা জানি উইশ বা ফ্যান্সির পরের ভার্বটা ওয়্যার হবে। সো এই ছিল মোটামুটি আমাদের পার্ট বি এর উইশ বা ফ্যান্সির যে ইউজটা এবং এই ভার্বগুলোর পরের ভার্বটা আমরা কিভাবে লিখি তার বিস্তারিত আলোচনা। এবারে আমরা আনরিয়েল পাস্টের আরেকটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেই রুলটা মূলত অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মিনিংটা মূলত হচ্ছে এমন যেন, অর্থাৎ কেউ একজন এমন একটা আচরণ করলো যেন সে কিছুই বোঝে না। আবার আমি বললাম যে ছেলেটি এমন ভাবে খেললো যেন সে পেশাদার একজন খেলোয়াড়। তাহলে এই কথাগুলোর দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই কথাগুলোর দ্বারা বোঝাচ্ছে যে তার কাজের দ্বারা যা মনে হচ্ছে তা আসলে সত্য না, তা আসলে রিয়েল না, বরং তা আনরিয়েল। আর তাই আমরা এই রুলটা এভাবে পড়ে থাকি যে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে পরের ক্লজ আমরা পাস্ট ইনডিফিনিটে নিয়ে থাকি। এবং অবশ্যই এই জায়গাটাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আনরিয়েলের মিনিং দিচ্ছে, তাই যদি পাস্ট ইনডিফিনিটে বি ভার্ব আসে, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার তো আমরা নর্মালি V2 লিখে থাকি। তো কথা হচ্ছে যদি বি ভার্ব আসে, বি ভার্বের V2 তো ওয়াজও হতে পারে আবার ওয়্যারও হতে পারে, কিন্তু আনরিয়েল পাস্টের মিনিং দেওয়ার কারণে এটা আমরা ওয়াজ না দিয়ে বরং সবসময় অ্যাজ ইফ অ্যাজ দো এর পর পাস্ট ইনডিফিনিটে বি ভার্বটা ওয়্যার দিব। আমি আবারও বলছি, এটা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই বি ভার্ব থাকলে আমরা ওয়্যার দিব, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু না। তাহলে আমরা পরের রুলটা যদি একটু দেখি, বলছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। যেমন এক্সাম্পলে বলেছে ইউ টক অ্যাজ ইফ ইউ নো এভরিথিং। তার মানে তুমি কথা বলো এমন ভাবে যেন তুমি সব জানো। তার মানে তুমি সব জানো এই কথাটা আসলে সত্য না, বরং এটা আনরিয়েল। তাহলে আনরিয়েল হলে আমরা কিভাবে করব? অ্যাজ ইফ এর আগে কি আছে? টক আছে, প্রেজেন্টে আছে, তার মানে আমরা পরের ভার্বটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটে নিব। এবার দেখব ব্র্যাকেটে কি বি ভার্ব আছে? না, বি ভার্ব নেই। তাহলে আমরা স্বাভাবিকভাবে ভার্বটাকে V2 ফর্মে নিয়ে গেলেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার নিউ। ইউ টক অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং। তুমি এমন ভাবে কথা বলো যেন তুমি সবকিছু জানো। পরের বাক্যে বলছে হি বিহেভস অ্যাজ দো হি বি ম্যাড। সে এমন ভাবে আচরণ করে যেন সে পাগল। তার মানে সে আসলে পাগল না। তার মানে আনরিয়েল পাস্টের মিনিং যেহেতু পাচ্ছি, আমরা দেখব যে অ্যাজ দো এর আগে কোন টেন্স আছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাজ দো এর আগে বিহেভস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিটে। খেয়াল করলে একটু দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিটে হলো এবং ব্র্যাকেটে বি ভার্ব আছে। বি ভার্ব থাকলে আমরা কি করি? পাস্ট ইনডিফিনিটে আনরিয়েল পাস্ট অনুযায়ী অ্যান্সারটা ওয়্যার নিয়ে থাকি, অর্থাৎ হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার ম্যাড। পরের বাক্যে বলছে আই প্রিটেন্ডেড অ্যাজ দো আই গো দেয়ার। আমি এমন ভান করলাম যেন আমি সেখানে যাই, আসলে আমি সেখানে যাইনি। তাহলে এই যে প্রিটেন্ডেড কথাটা বললো, এটা কিন্তু পাস্টে আছে, V2 তে আছে। অ্যাজ দো এর আগে যদি পাস্ট থাকে, আমরা তাহলে পরে কি নিব? অবশ্যই পাস্ট পারফেক্ট নিব, যার স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3। তাহলে একটু খেয়াল করে দেখি, হ্যাড প্লাস V3 আমরা যদি করতে চাই, গো ভার্বে হ্যাড প্লাস V3 কি দাঁড়ায়? হ্যাড প্লাস গো এর V3 গন, অর্থাৎ অ্যান্সার আই প্রিটেন্ডেড অ্যাজ দো আই হ্যাড গন দেয়ার। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যাজ ইফ
এবং অ্যাজ দো এর যে ব্যবহারটা আমরা আনরিয়েল পাস্টে করে থাকি সেটার বিস্তারিত আলোচনা। সো আশা করি আমরা এই পার্টটাতে পুরোপুরি ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। তো আমরা এখন ইট ইজ টাইম বা হাই টাইম নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। যেমন আমি বললাম, এখনই উপযুক্ত সময় আমরা সবাই আমাদের ইংরেজিতে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে ফেলি। এই কোর্সে কিন্তু প্রত্যেকটা টপিক আমরা একেবারে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো নিয়ে বারবার আমরা সলভ দেওয়ার ট্রাই করছি। সো এটাই বলছে যে এখনই উপযুক্ত সময়, তার মানে কোনো একটি কাজ করার উপযুক্ত সময় এখনই, এরকম একটা মিনিং দেওয়ার জন্য মূলত আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পলে যদি একটু যাই, তার আগে একটু আমরা স্ট্রাকচার দুটো দেখে নেই। স্ট্রাকচার দুটোতে খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার যেমনই হোক না কেন দুটোতেই কিন্তু ইট ইজ টাইম বা হাই টাইম আমরা পাচ্ছি। এবার ইট ইজ টাইম বা হাই টাইমটাকে আমরা ইউজ কিভাবে করব, দেখতে পাচ্ছি ইট ইজ টাইম বা হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে আমার ভার্বটা হচ্ছে V2। আর ইট ইজ টাইম বা হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের স্ট্রাকচার হচ্ছে কি 2+B1, তাই না? সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। একদম ক্লিয়ার একটা কনসেপ্ট কিন্তু, যে যদি সাবজেক্ট থাকে তাহলে কি দিব, V2 দিব, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা দিব কি 2+B1। একদম সহজ একটা নিয়ম, ঠিক আছে? সো আমরা একটু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলে কি বলেছে? এক্সাম্পলে বলছে ইট ইজ টাইম উই ক্লিন দ্য রুম। তার মানে এই বাক্যে আমরা কিন্তু ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট পেয়ে গেলাম। আর সাবজেক্ট যখন পাই তখন আমাদের অ্যান্সার কি করি আমরা, ইট ইজ টাইম হাই টাইমের পর সাবজেক্ট আসলে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে ভার্বকে V2 ফর্মে নিয়ে যাই। তাহলে ক্লিনের V2 ফর্মটা কি, ক্লিনড, অর্থাৎ অ্যান্সার হবে কি ক্লিনড। পরের বাক্যে বলছে ইট ইজ হাই টাইম গো টু কক্সবাজার। তাহলে ইট ইজ হাই টাইমের পর আমরা দেখতে পাচ্ছি ভার্ব আসছে, তার মানে সাবজেক্ট নেই। আর সাবজেক্ট যখন না থাকে তখন কিন্তু আমরা ভার্বের স্ট্রাকচার করি 2+B1, অর্থাৎ গো ভার্বের টু গো, অ্যান্সার দাঁড়াচ্ছে কি টু গো। তার মানে ইট ইজ হাই টাইম টু গো টু কক্সবাজার। সো ইট ইজ টাইম বা হাই টাইমের যে ইউজটা আছে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম এবং আশা করি সবার কনফিউশনটা দূর হয়েছে। এবারে আমরা কনসেপ্ট 3 অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সেস, এই রুলটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলতে আসলে কি বুঝে থাকি? নর্মালি আমরা যখন এরকমটা বলি যে তুমি যদি আমাকে ডাকতে তাহলে আমি অবশ্যই আসতাম, তার মানে আমার আসার একটা শর্ত কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, যে তুমি যদি আমাকে ডাকতে, তার মানে তুমি ডাকলেই কিন্তু আমি আসতাম, তাই না? তার মানে আমার আসার শর্তটা হচ্ছে কি তোমার ডাকা। তাহলে এরকম ভাবে আমরা যখন কোনো একটি কাজের জন্য শর্ত জুড়ে দেই সেটা প্রকাশ করার জন্যই ইংরেজিতে মূলত আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। সো এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো বোঝার জন্য একেবারে শুরুতেই আমাদের যেটা জানা লাগবে যে এই বাক্যগুলোতে আমরা কন্ডিশনালস পেয়ে থাকি। কন্ডিশনালস গুলো কি কি একটু পরেই আমরা সেটা নিয়ে আলোচনা করব। কন্ডিশনালস পেয়ে থাকি এবং তার পাশাপাশি আমরা টেন্সেসও পেয়ে থাকি, অর্থাৎ টেন্সের ব্যবহারটাও আমরা এখানে পেয়ে থাকি। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে কন্ডিশনালস এবং টেন্স দুইটা কিন্তু দুইটা ক্লজ, আলাদা দুইটা ক্লজ। কন্ডিশনালের একটা ক্লজ থাকবে আর টেন্সের একটা ক্লজ থাকবে। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স মূলত দুইটা ক্লজকে নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে কন্ডিশনালের ক্লজ আর একটা হচ্ছে টেন্সের ক্লজ। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে যখন দুটি ক্লজ মিলে একটি বাক্য তৈরি করে তখন মাঝে আমার প্রয়োজন হয় কিসের, একটা লিঙ্কারের, যা মূলত আমার এই দুইটা ক্লজকে লিঙ্ক করে দেয়, তাই না? তাহলে লিঙ্ক করার জন্য কন্ডিশনাল সেন্টেন্সেও একটা লিঙ্কার আছে, সেটা হচ্ছে কি ইফ বা আনলেস। আমরা দুইটা লিঙ্কার পেলাম, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে
আনলেস। তার মানে কন্ডিশনালস এবং টেন্স এই দুইটা ক্লজকে মূলত ইফ বা আনলেস এই দুইটা লিঙ্কার যুক্ত করে বাক্য তৈরি করবে। একটা জিনিস যদি আমরা একটু খেয়াল করি, আমরা কিন্তু টেন্সের কালার এবং ইফ আনলেসের কালার সেম রেখেছি। কেন রেখেছি একটু যদি খেয়াল করি, আমি একবার বলি, পরের বার আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন। টেন্সের ঠিক আগেই ইফ বা আনলেস পাবো, বা এভাবেও বলতে পারি ইফ বা আনলেসের ঠিক পর পর টেন্সের ক্লজটা বসবে। এটা সব সময় যে ইফ বা আনলেসের পরের যে ক্লজটা আছে সেই ক্লজটাই কি টেন্সের ক্লজ। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। যেমন আমরা আরেকটা স্ট্রাকচার যদি দেখি, একই বাক্যকে একটু ঘুরিয়ে যদি আমরা বলি, শুরুতে চলে আসলো টেন্সেরটা, এরপর আসলো কন্ডিশনাল সেটটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইফ আনলেস আর টেন্সের যেই যোগসাযোগটা সেটা কিন্তু আগের মতোই আছে। অর্থাৎ ইফ বা আনলেসের পর টেন্স এটা কিন্তু ঠিকই আছে, হয়তো কন্ডিশনালটা এর পরে গেল কিংবা ইফ আনলেস প্লাস টেন্সের আগে গেল। তার মানে এই যে সংযোগটা, এই যে কানেকশনটা, এটা সবসময় একরকম থাকবে যে ইফ বা আনলেসের পরের ক্লজটা টেন্স, হয় এর পরে কন্ডিশনাল থাকবে, আদারওয়াইজ এর আগে কন্ডিশনালস থাকতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। সো কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা আমরা সবাই হোপফুলি ধরতে পেরেছি। এবারে আমরা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করি কন্ডিশনালসগুলো কি কি। মোট আমরা 4টি কন্ডিশনাল দেখতে পাবো। জিরো কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল যেটাকে ফার্স্ট কন্ডিশনালও বলা হতে পারে, পাস্ট কন্ডিশনাল যেটাকে সেকেন্ড কন্ডিশনালও বলা যেতে পারে, পারফেক্ট কন্ডিশনাল বা যেটাকে থার্ড কন্ডিশনালও আমরা বলে থাকি। তো এই 4টি কন্ডিশনালের কিন্তু আলাদা আলাদা 4টি স্ট্রাকচারও আছে। জিরো কন্ডিশনালের স্ট্রাকচার বলছে V1 বা V1 প্লাস এস বা ইএস। এটার স্ট্রাকচারটা কিন্তু আমাদের খুব পরিচিত প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারের মতোই। তার মানে জিরো কন্ডিশনালটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটাই ফলো করছে। পাস্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনালটা, এটার স্ট্রাকচারটা কি শ্যাল, উইল, ক্যান, মে প্লাস V1। পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি উড, কুড, মাইট প্লাস V1। পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V3। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা কন্ডিশনালের স্ট্রাকচার। কন্ডিশনাল স্ট্রাকচার কি কি আমি আবারও বলছি, জিরো কন্ডিশনাল, প্রেজেন্ট বা ফার্স্ট কন্ডিশনাল, পাস্ট বা সেকেন্ড কন্ডিশনাল, পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল। সো এই 4টি কন্ডিশনাল মূলত আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পেয়ে থাকি। আরেকটা ক্লজ কি পেয়ে থাকি সেটা ছিল টেন্স, তাই না? টেন্স, কোন কোন টেন্স মূলত আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পেয়ে থাকি? আমরা মূলত কন্ডিশনাল সেন্টেন্সে 3টি টেন্স পেয়ে থাকি। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর তৃতীয়টা হচ্ছে পাস্ট পারফেক্ট। সো এই 3 ধরনের টেন্স মূলত আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পেয়ে থাকি। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে V1 প্লাস V1 বা V1 প্লাস এস বাই এস, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে V2, আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হলো হ্যাড প্লাস V3। তাহলে টেন্সের যে ইউজটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পাবো মূলত এই 3টা টেন্সকেই আমরা ব্যবহার করব। সো এই যে 4টা কন্ডিশনাল এবং 3টা টেন্স আছে, এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যখন কিনা আমরা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের অ্যান্সারগুলো করতে চাইব। ব্র্যাকেটে সঠিক ভার্বটা যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে না? সো আমরা এই যে কন্ডিশনালস 4টা এবং টেন্স 3টা কখন কোন কন্ডিশনালের সাথে কোন টেন্সটা ব্যবহার করব সেটা তো আমাদের একটু জানা দরকার, তাই না? আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি কম্বিনেশনসগুলো কি কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এ, এ মানে কি, এই যে টেন্সে কিন্তু এ ছিল, তার মানে
প্রেজেন্ট ইনডিফিনিট। আর জিরো, জিরো কোনটা? এই যে জিরো কন্ডিশনালটা, ঠিক আছে। সো এই জিরো কন্ডিশনালটা আমরা হচ্ছে জিরো হিসেবে এখানে বুঝাচ্ছি, ঠিক আছে। তো এই জিরো কন্ডিশনালটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে দিব। এরপর কি বলেছে, আবারও দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট, এটার সাথে ওয়ানও যাচ্ছে। ওয়ান যাচ্ছে মানে কি, আমার প্রেজেন্ট কন্ডিশনাল, যেটাকে আমি ফার্স্ট কন্ডিশনাল বলছি, তাই না? তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্ডিশনাল এই দুইটা আমরা একসাথে ব্যবহার করব। এরপর বলছে বি অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এর সাথে টু অর্থাৎ আমার সেকেন্ড কন্ডিশনাল। তার মানে পাস্ট কন্ডিশনালের সাথে পাস্ট ইনডিফিনিটটা আমি ইউজ করব। এই কম্বিনেশনটা আমাকে এটাই কিন্তু বলছে। এরপর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি সি এর সাথে থ্রি, তার মানে পাস্ট পারফেক্টের সাথে আমরা থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনালটা ইউজ করব। এখানে কিন্তু নামে নামেই মিলিয়ে নেওয়া যায় যে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পারফেক্ট কন্ডিশনাল। তো এভাবেই কিন্তু আমরা মূলত কম্বিনেশনসগুলো বুঝে নিতে পারি। আমি কিন্তু এই তিনটা নিয়ে বারবার কথা বলছি। তাহলে জিরো কন্ডিশনালটা বা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে জিরো কন্ডিশনালটা কখন হয় সেটা আমরা স্বাভাবিক অবস্থায় ব্যবহার করি না। আমরা নর্মালি কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে নর্মালি প্রেজেন্ট কন্ডিশনালটাই ব্যবহার করে থাকি। সো কখন জিরো কন্ডিশনাল ব্যবহার করি সেটা আমরা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব একটু পরেই। সো এই জায়গাতে আমরা যদি আরেকটু ডিপলি বুঝতে চাই তাহলে বলতে হয় যে আমাদের এখানে না একটা ভাগ আছে। সেই ভাগটা অ্যাকচুয়ালি কি, এই যে সেই ভাগটা, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্ট টেন্সটা এই দুইটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রেজেন্ট ইনডিফিনিটটা কিন্তু আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালের সাথে দেখতে পাচ্ছি, এবং বলছে যখন এই টেন্সগুলো প্রেজেন্টে আছে তখন এই কন্ডিশনালগুলো রিয়েল কন্ডিশনাল। আমি আবারও বলছি রিয়েল কন্ডিশনাল। তার মানে আমরা যখন জিরো কন্ডিশনাল ইউজ করব বা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করব, এই দুইটা কন্ডিশনালকে রিয়েল কন্ডিশনাল বলা হয়। আর আনরিয়েল কন্ডিশনাল বলা হয় পাস্ট ইনডিফিনিটের সাথে যখন পাস্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট টেন্সের সাথে যখন পারফেক্ট কন্ডিশনাল যুক্ত হয়ে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করে তখন সেগুলোকে আনরিয়েল কন্ডিশনাল বলে থাকে। সো হোপফুলি আমরা এই কম্বিনেশনের পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং এই কন্ডিশনালের যে ক্লজগুলো আছে, কোন ক্লজের সাথে আমরা কোন টেন্স ব্যবহার করব সেটার ইউজটা বুঝতে পেরেছি। সো হোপফুলি এই পার্টটাতে আমাদের আর কারো কোনো কনফিউশন নেই। কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশনালসগুলো আমরা আরেকটু ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করি। কন্ডিশনালসে জিরো কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল, পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল রয়েছে। সো এই চারটা কন্ডিশনালকে আমরা তিনটা টেন্সের সাথে মূলত কানেক্ট করে কন্ডিশনাল সেন্টেন্সগুলো তৈরি করি। তো প্রথমেই যেই টেন্সটা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যা মূলত আমরা জিরো কন্ডিশনাল এবং প্রেজেন্ট বা ফার্স্ট কন্ডিশনালের সাথে ইউজ করে থাকি। তারপর আছে পাস্ট কন্ডিশনাল, যা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে ব্যবহার করে থাকি। অ্যান্ড ফাইনালি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে মূলত পারফেক্ট বা থার্ড কন্ডিশনালকে কানেক্ট করে বাক্য তৈরি করে থাকি। সো এই ছিল মোটামুটি আমাদের কম্বিনেশনগুলো, যে আমরা কি কি কন্ডিশনালের সাথে কি কি টেন্স ব্যবহার করে থাকি। সো এবারে আমরা হচ্ছে সরাসরি স্ট্রাকচার দিয়ে এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করব। শুরুতে রিয়েল কন্ডিশনাল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল ইউজ করে থাকি সেটার ব্যবহারটা দেখব, এবং জিরো কন্ডিশনালের ব্যবহারটা রিয়েল কন্ডিশনালে দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ইফ বা আনলেসের পরপরই কিন্তু টেন্সের ক্লজটা পাই এবং তারপর কন্ডিশনালের ক্লজ থাকতে পারে, অথবা ইফ বা আনলেসের পরপর টেন্স এবং এদের আগে কন্ডিশনালের ক্লজটা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু
একটা জিনিস বেসিক সব সময় মনে রাখতে হবে যে ইফ আনলেস এর পরের ক্লজটা টেন্স, ইফ আনলেস এর পরের ক্লজটা টেন্সের হবে এবং এরপর যে ক্লজটা বাকি থাকছে সেটাই কন্ডিশনালের ক্লজ। আর কম্বিনেশনসটা রিয়েল কন্ডিশনাল তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য জিরো কন্ডিশনাল, প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আমরা প্রেজেন্ট কন্ডিশনালও ব্যবহার করে থাকি। এই দুইটাই হচ্ছে রিয়েল কন্ডিশনালের কম্বিনেশন। সো এক্সাম্পলে বলেছে ইফ ইউ কল মি আই কাম, ইফ ইউ কল মি আই কাম। আমি শুরুতেই বলেছিলাম জিরো কন্ডিশনালের ইউজটা আমরা এখন করব না, একটু পরেই আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে জিরো কন্ডিশনালটা অ্যাকচুয়ালি আমরা কোথায় ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখন ধরে নিব সবগুলোই কি প্রেজেন্ট কন্ডিশনাল, ঠিক আছে? সো শুরু করা যাক। আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদের লিঙ্কারটা খুঁজে বের করা। লিঙ্কারটা কে এখানে? ইফ, তাই না? ইফ লিঙ্কার যদি পেয়ে যাই তাহলে ইফের পরপর কি থাকে? টেন্স থাকে। আর টেন্স যখন পেয়ে গেলাম তার মানে আই কাম হচ্ছে কন্ডিশনাল। এখন দেখব প্রশ্নটা অ্যাকচুয়ালি কোথায় করা হয়েছে, টেন্সের ক্লজে নাকি কন্ডিশনালের ক্লজে? ব্র্যাকেট যেখানে সেখানেই কিন্তু প্রশ্ন, তাই না? কারণ ব্র্যাকেটটা মানেই প্রশ্ন করা হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনালে মূলত প্রশ্ন করা হয়েছে। তার মানে কন্ডিশনালে যদি প্রশ্ন করে আমরা দেখব টেন্সটা কোন টেন্সে আছে, তাহলেই তো পেয়ে যাব কন্ডিশনালের উত্তরটা, তাই না? তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। ইউ কল মি, কলটা কোন টেন্সে আছে? কল কিন্তু V1 ফর্মে আছে, আর V1 ফর্মে মানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর যদি আমার টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কন্ডিশনালটা হয় কি প্রেজেন্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? শ্যাল বা উইল, অথবা শ্যাল উইল ক্যান মে প্লাস V1, তাই না? তাহলে শ্যাল উইল ক্যান মে যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি, এরপর হচ্ছে V1টা দিব। তাহলে আমরা প্রথমেই কি দিয়ে দিতে পারি? উইল, এবং এরপর মেইন ভার্বের V1 ফর্ম কাম, উইল কাম। সো প্রথম এক্সাম্পলটা আমরা একটু দেখার চেষ্টা করলাম, পরবর্তী এক্সাম্পলগুলো দেখলে আরো ক্লিয়ার হতে শুরু করব। বলেছে ইফ ইউ নট নো মি ইউ ক্যান্ট অর্ডার মি। একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানেও ইফটা হচ্ছে আমার লিঙ্কার হিসেবে আছে। তার মানে ইউ নট নো মি এটা হচ্ছে আমার টেন্স, আর ইউ ক্যান্ট অর্ডার মি এটা হচ্ছে আমার কন্ডিশনাল। প্রশ্নটা এবার হচ্ছে আমার টেন্সে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি দেখব কন্ডিশনালটা কোন কন্ডিশনালে আছে। দেখতে পাচ্ছি আছে কি ক্যান প্লাস অর্ডার। তার মানে ক্যান প্লাস V1, ক্যান প্লাস V1 হলে কি হয়? প্রেজেন্ট কন্ডিশনাল, তাই না? প্রেজেন্ট কন্ডিশনাল হলে টেন্স কোনটা হয়? প্রেজেন্ট কন্ডিশনালের জন্য টেন্সও কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তার মানে আমার নট নো এই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। এখন কথা হচ্ছে নট আছে, কি আছে? নট। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আমার কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ যখন আমি করতে চাইবো তখন আমার প্রয়োজন হবে আবার অক্সিলিয়ারি ভার্ব। এখন কথা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে তো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাই আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আবার আনতে হবে ডু অথবা ডাজ। তাহলে সহজভাবে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো। ইউ আছে ভার্ব সাবজেক্ট হিসেবে, তাই না? সাবজেক্ট যেহেতু ইউ, আমরা ডু ভার্ব নিব ডু। তাহলে ইউ এর জন্য আমরা যদি ভার্বটা নিই ডু, তারপর আমার নেগেটিভের কারণে নট যুক্ত করব এবং নো ভার্বটার নো ফর্মই থাকবে, অর্থাৎ V1 ফর্মই থাকবে। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কি ডু নট নো। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি এক্সাম্পলগুলো। এরপরের যে এক্সাম্পল বলেছে ইফ ইউ রেস্ট ইউ ফিল বেটার। একদম সহজ, ইফ আছে তারপর টেন্স তারপর কন্ডিশনাল, সহজ কথা। তাহলে আমার টেন্সে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, প্রশ্নটা আছে কন্ডিশনালে। তাহলে টেন্স কোন টেন্সে আছে? রেস্ট V1 এ আছে, তাই না? V1 এ যদি থাকে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে আমার টেন্স। আর কন্ডিশনাল তাহলে কোথায় হবে বা কোন কন্ডিশনালটা দিব? আমরা প্রেজেন্ট কন্ডিশনাল দিব, যার স্ট্রাকচার শ্যাল উইল ক্যান মে প্লাস V1। তার মানে ইউর সাথে শ্যাল উইল ক্যান মে দিয়ে দিব এবং ফিলের V1 ফিল। অ্যান্সার ইফ ইউ রেস্ট ইউ উইল ফিল বেটার। সো হোপফুলি আমরা রিয়েল কন্ডিশনালে প্রেজেন্ট কন্ডিশনাল দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে যে কম্বিনেশন তৈরি করে বাক্য তৈরি করে থাকি সেটা বুঝতে পেরেছি এবং আমাদের যত কনফিউশন ছিল সেটা দূর হয়েছে। আলোচনা করছি জিরো কন্ডিশনাল নিয়ে। জিরো কন্ডিশনাল আমরা কোন কোন পরিস্থিতিতে ব্যবহার করে থাকি তা যদি একটু দেখে নিই, দেখতে পাচ্ছি
ইউনিভার্সাল ট্রুথ বা সার্বজনীন সত্যের ক্ষেত্রে, যেমন সূর্য পূর্ব আকাশে ওঠে, এটা সবসময় সব জায়গার জন্যই আমাদের সার্বজনীন সত্য হিসেবে গৃহীত। এবার বলছে ফ্যাকচুয়াল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ। এটা কি? বাচ্চাদেরকে স্বাভাবিকভাবেই খাবার যখন দিতে দেরি হয় বা ছোট বাচ্চা যখন ক্ষুধা লাগে, তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই কি করে? কান্না করে, তাই না? তো এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, তাই না? এরপর বলছে সায়েন্টিফিক ট্রুথ। যেমন আমি হচ্ছে পানিকে যদি ভাঙি তাহলে আমি কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেন পাবো, তাই না? সো এই সিচুয়েশনগুলোতে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করি। এই তিনটা সিচুয়েশন দ্বারা কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম যে ঘটনাটা সত্য হতে হবে এবং সত্যই হতে হবে। এটা ভুল হওয়া বা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। এমন অবস্থায় মূলত আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে থাকি। যেমন আমি একটা বাক্য বললাম, ইফ ইউ ইট, যদি তুমি খাবার খাও, ইয়োর বডি ডাইজেস্ট ইয়োর ফুড। স্বাভাবিক, খাবার খেলে আমার দেহ সেই খাবারটাই কি করবে? হজম করবে, তাই না? সো এটা কি? সত্য, এটাতে কোনো মিস নেই। এই জায়গাটাতে আমরা হচ্ছে এবার জিরো কন্ডিশনাল ইউজ করব। তো জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম কি? V1 অথবা V1 প্লাস এস বা ইএস। তো কখন V1, কখন V1 প্লাস এস বা ইএস? V1 হচ্ছে আই ইউ প্লুরালের ক্ষেত্রে, আর V1 প্লাস এস বা ইএস মূলত আমরা সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহার করে থাকি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ইফ ইউ ইট, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আমরা পরেরটাও জিরো কন্ডিশনালে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটেই নিচ্ছি। আমাদের জিরো কন্ডিশনাল কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটাই ফলো করে। তো এবার দেখছি সাবজেক্ট ইয়োর বডি। ইয়োর বডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ভার্বের সাথে কি যুক্ত করে দিব? এস যুক্ত করে দিব, অর্থাৎ ডাইজেস্টস। পরের বাক্যটা বলছে ওয়ান গেট ডিহাইড্রেটেড আনলেস ওয়ান ড্রিঙ্কস, অর্থাৎ পানি পান না করলে একজন মানুষ ডিহাইড্রেটেড হয়ে যাবে। এটাই কিন্তু স্বাভাবিক এবং এটাই সত্য। তাহলে আমরা এখানেও জিরো কন্ডিশনালটা ইউজ করব, আর জিরো কন্ডিশনাল হওয়ার কারণে আমরা V1 প্লাস এস বাই এস বা V1 যে কোনো একটা নিচ্ছি। তো ওয়ান যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা V1 প্লাস এস বা ইএস অর্থাৎ অ্যান্সার গেটস নিচ্ছি। পরের বাক্যে বলেছে ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েল, অর্থাৎ পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় সেটা সেদ্ধ হবে। এটা কিন্তু সেদ্ধ হবেই, সত্য। তাহলে সেই অবস্থাটাতে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করবো আবারও, এবং যেহেতু সাবজেক্ট ইট সিঙ্গুলার তাই ভার্বের সাথে এস যুক্ত করে অ্যান্সার দাঁড়াচ্ছে বয়েলস। পরের বাক্যে বলছে আনলেস ইউ ব্রাশ ইয়োর টিথ, অর্থাৎ যদি তুমি তোমার দাঁত না ব্রাশ করো, না মাজো, ইউ গেট ক্যাভিটিস, অর্থাৎ তোমার দাঁতে ক্যাভিটিস হওয়ার বা ক্যাভিটিস হবে, তাই না? সো এটা কিন্তু সত্য যে দাঁত ব্রাশ না করলে দাঁতে ক্যাভিটিস হবে। এই ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব। এবার জিরো কন্ডিশনালি V1 নাকি V1 প্লাস এস বাই এস, সাবজেক্ট ইউ এর উপর ভিত্তি করে যদি আমরা বলি তাহলে অবশ্যই V1 দিতে হবে, কারণ আই ইউ প্লুরালের জন্য V1 দিয়ে থাকি। তাই আমার অ্যান্সার গেট এর V1 গেট, এখানে এসটা হবে না, ঠিক আছে? অ্যান্সার হবে গেট। আনলেস ইউ ব্রাশ ইয়োর টিথ ইউ গেট ক্যাভিটিস। তো হোপফুলি জিরো কন্ডিশনালের আলোচনাটাও আমরা সবাই বুঝতে পেরেছি এবং জিরো কন্ডিশনাল নিয়ে আমাদের যত কনফিউশন ছিল সেটাও দূর হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি আনরিয়েল কন্ডিশনালে। আনরিয়েল কন্ডিশনালে মূলত আমরা পাস্ট কন্ডিশনাল এবং পারফেক্ট কন্ডিশনাল পেয়ে থাকি। সো এই দুইটা কন্ডিশনাল আমরা কিভাবে ব্যবহার করে থাকি এবং কোন কোন টেন্সের সাথে ব্যবহার করে থাকি সেটাই আমরা এখন আবার একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই কম্বিনেশনসটা এখানে দেখতে পাচ্ছি যে বি, অর্থাৎ শুরুতেই যে আমরা আলোচনা করেছিলাম বি মানে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং টু মানে পাস্ট কন্ডিশনাল, সি অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এবং থ্রি মানে পারফেক্ট কন্ডিশনাল। অর্থাৎ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে পাস্ট কন্ডিশনাল এবং পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পারফেক্ট কন্ডিশনাল ইউজ করে থাকি এবং এই দুইটা কম্বিনেশনই আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সের কম্বিনেশনস। সো এক্সাম্পলে যদি আমরা একটু দেখি, ইফ ইউ কল মি আই কাম হিয়ার, আমরা আগের মতো করেই দেখার চেষ্টা করব লিঙ্কার কোনটা। ইফ আছে লিঙ্কার এবং জানি ইফ আনলেস এর পরপর থাকে টেন্স, তারপর কন্ডিশনাল আই কাম,
কন্ডিশনালের প্রশ্ন আছে, রাইট? তাহলে আমরা দেখব কন্ডিশনাল অ্যান্সার করতে চাইলে টেন্স কিসে আছে সেটা দেখব। টেন্সটা দেখতে পাচ্ছি V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে। পাস্ট ইনডিফিনিটে থাকলে আমরা কন্ডিশনালটাও নিব কি পাস্ট কন্ডিশনাল, তাই না? তাহলে পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি ছিল? একদম সহজ একটা স্ট্রাকচার ছিল, উড, কুড অথবা মাইট প্লাস V1। সো এই স্ট্রাকচারটা ফলো করে আমরা আমাদের অ্যান্সার করে ফেলতে পারি। কামের আগে উড, কুড, মাইট যে কোনো একটা দিয়ে তারপর কাম দিয়ে দিব, অর্থাৎ অ্যান্সার দাঁড়াচ্ছে উড কাম। ইফ ইউ কল্ড মি আই উড কাম হিয়ার। তারপর বলেছে ইফ আই বি ইউ আই উড হেল্প দেম। একদম সহজ একটা কিন্তু প্রশ্ন করা হয়েছে। ইফ আই বি ইউ, ইফ আমার লিঙ্কার, তারপর টেন্স, তারপর হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনালটা দেখতে পাচ্ছি উড হেল্প আছে, অর্থাৎ উড হেল্প পাস্ট কন্ডিশনালে আছে। পাস্ট কন্ডিশনাল যখন থাকছে আমরা অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিটে নিব। সো একটু খেয়াল করে থাকি, ইফ আই বি ইউ, আমি যদি তুমি হতাম, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে আনরিয়েলের মিনিং দিচ্ছে। কিসের মিনিং দিচ্ছে? আনরিয়েলের মিনিং দিচ্ছে। এবং আনরিয়েলের মিনিং হওয়ার কারণে বি ভার্ব থাকলে আমরা কিন্তু অ্যান্সার হিসেবে নেই কি ওয়্যার, অর্থাৎ ইফ আই ওয়্যার ইউ আই উড হেল্প দেম। সো এটা আমরা একটু খেয়াল রাখবো যে আনরিয়েল কন্ডিশনালে কিন্তু আমরা আনরিয়েল পাস্টে যে সেন্টেন্সগুলো পড়েছিলাম সেটার অ্যাপ্লিকেশনটা দেখতে পাবো। যেমন ইফ আই বি ইউ, আমি যদি তুমি হতাম, আই উড হেল্প দেম, আমি তাদের সাহায্য করতাম। কিন্তু এটা সম্ভবই না যে আমি তুমি হব। সো যেহেতু এটা সম্ভব না, আনরিয়েল, তাই বি ভার্বটাকে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিটে ওয়াজ না দিয়ে বরং ওয়্যার দিয়েছি। পরের বাক্যটাতে বলেছে আই বাই দ্য কার ইফ ইউ টোল্ড মি। ইফ আমার জয়নার, তারপর আছে টেন্স, এবং প্রশ্নটা করা হয়েছে কন্ডিশনালসে। টেন্সটা কিসে আছে? টোল্ড। পাস্ট টেন্সে আছে, V2 আছে যেহেতু, তো পাস্ট টেন্সে থাকলে আমরা কন্ডিশনালটাও নিব কিসে? পাস্ট কন্ডিশনালে নিব, অর্থাৎ উড, কুড, মাইট প্লাস বাই। কুড বাই, এটা বট না বরং বাই হবে, ঠিক আছে? সো এরপর কি বলেছে? ইফ হি নো মি হি মাইট হ্যাভ মেট মি। একটু খেয়াল করি, ইফটা হচ্ছে লিঙ্কার, তারপর টেন্স, তারপর কন্ডিশনাল। সো কন্ডিশনালটা অ্যাকচুয়ালি কোন কন্ডিশনালে আছে? মাইট হ্যাভ V3। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইট হ্যাভ V3। সো এটা কিন্তু আমার পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা ফুলফিল করছে, রাইট? আর পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার যেহেতু ফুলফিল করছে, তাহলে আমার টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ হ্যাড প্লাস V3। এই স্ট্রাকচার যদি আমরা নো ভার্বটাকে নিতে চাই তাহলে প্রথমে আসবে হ্যাড এবং V3 হচ্ছে নোন। অ্যান্সার হ্যাড নোন। পরের বাক্যে বলছে ইফ হি হ্যাড ইনভাইটেড ইউ ইউ অ্যাটেন্ড দ্য পার্টি। ইফ হি হ্যাড ইনভাইটেড ইউ, ইফ লিঙ্কার, তারপর আছে টেন্স, এরপর কন্ডিশনাল। তাহলে হি হ্যাড ইনভাইটেড, তার মানে হি এর পর হ্যাড ইনভাইটেড, হ্যাড প্লাস V3 দেখতে পাচ্ছি, অর্থাৎ পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আছে অলরেডি টেন্সে। তাহলে কন্ডিশনালটা অবশ্যই অবশ্যই আমার পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ উড, উড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে প্রথমে উড, কুড, মাইট থেকে যে কোনো একটা নিব, এরপর হ্যাভ এবং V3 দিয়ে দেবো অ্যাটেন্ডের জন্য। তো শুরুতে আমরা নিলাম উড, তারপর আছে হ্যাভ, এবং অ্যাটেন্ড ভার্বটার V3 ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড। ভার্বটা দাঁড়াচ্ছে উড হ্যাভ অ্যাটেন্ডেড, অর্থাৎ ইফ হি হ্যাড ইনভাইটেড ইউ ইউ উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। সো এই ছিল মোটামুটি আমাদের আনরিয়েল কন্ডিশনালের যে ইউজগুলো। প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমরা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করলাম, এবং এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে পাস্ট কন্ডিশনাল এবং আমাদের যে পারফেক্ট কন্ডিশনাল রয়েছে এই দুইটা কন্ডিশনালেরই বিস্তারিতটা জেনে নিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।